ওকে, আচ্ছা, গত ল্যাব ক্লাসে জানি কোথায় শেষ হয়েছিল, খেয়াল আছে? হ্যাঁ, তো আমরা গতদিন হলো, আচ্ছা লাইট চেঞ্জ করতে হবে। ওকে, সো ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, ভেজাল। ওকে, যাই হোক, গতদিন আমরা হচ্ছে যেখানে শেষ করতে পারি নাই আসলে, সেটা হইল আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরের কথাবার্তা হচ্ছিল। বাট আপনারা তো মোটামুটি এর আগে করে আসছেন, সো ওটা নিয়ে আমি খুব বেশি টেনশন করতেছি না। আমাদের আসলে সত্যি বলতে অনেক বড় বড় ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বের করা লাগবে এটা না আসলে, ঠিক আছে? আমাদের ছোট ছোট ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, এবং কাইন্ড অফ যেই ম্যাট্রিক্সগুলো নিয়ে কাজ করব, ম্যাট্রিক্সগুলো ফিক্সড, ঠিক আছে? যেরকম ধরেন আপনাদেরকে আমি যদি বলি অ্যান্ড গেট তো একটা কাজই করে, ঠিক আছে? অর গেট তো একটা কাজই করে। তো ধরেন এরকম আমরা যখন কোয়ান্টাম গেটস দেখব, তখন কিছু স্পেশাল গেটস যে দেখব, তাদের আইগেন ভেক্টরগুলো আসলে স্পেশাল আইগেন ভেক্টরগুলো কিছু হবে, এবং ওইগুলো দেখবেন যে আপনারা মনেই রাখা যায়, ঠিক আছে? সো আলটিমেটলি আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর নিয়ে যে খুব চিন্তা করা লাগবে যে কীভাবে বের করতে হবে, ওইটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই, ঠিক আছে? সো আপনাদের জাস্ট ফিক্স কয়েকটাই আসলে লাগবে। তারপরেও জাস্ট কমপ্লিটনেসের জন্য বলে রাখি, বাট আইগেন ভ্যালুর কনসেপ্ট এবং আইগেন ভেক্টরের কনসেপ্টটা বোঝা লাগবে, ঠিক আছে? সো ওভারঅল একটা যখন অপারেটর থাকে, অপারেটর বললে কি বুঝাই? লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, বাট এটা হচ্ছে যে কি বলে, এটা একটা এন ডিমেনশনাল ভেক্টর স্পেস থেকে এন ডিমেনশনাল ভেক্টর স্পেসে ম্যাপ করবে, অর্থাৎ এটা একটা এন বাই এন ম্যাট্রিক্স হবে বা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, তাদেরকে অপারেটর বলে। এই কথাটা আর কি বারবার আসবে, ঠিক আছে? অপারেটর মানে হচ্ছে যারা একটা ভেক্টর স্পেস থেকে ওই সেম ডিমেনশনের ভেক্টর স্পেসেই ম্যাপ করে, ঠিক আছে? মানে সেম বেসিস দিয়েই লেখা যায়। তো এবং যাদের হচ্ছে বেসিক্যালি ম্যাট্রিক্স আকারে লেখার পরে শেপটা স্কোয়ার আসে, তাদেরকে অপারেটর বলে, তাই তো? তো এরকম কোনো কিছু যদি থাকে, আইগেন ভেক্টরগুলো হচ্ছে তারাই সেই সমস্ত স্পেশাল ভেক্টর। আচ্ছা, আমি আমাদের এখন ব্র্যাকেট নোটেশন ইউজ করে ভেক্টর লিখি। আগে ছোটোবেলায় লিখতে তো এইভাবে লিখতাম, রাইট? এখন এইভাবে না লিখে তাহলে ব্র্যাকেট নোটেশনে লিখতেছি, ঠিক আছে? এইটা ইকুয়ালস টু হবে কি, আমাদের ওই ভেক্টরটাই বাট একটা স্কেলিং ফ্যাক্টর থাকতে পারে, ঠিক আছে? সো বেসিক্যালি কি হচ্ছে, আমাদের কিছু স্পেশাল ভেক্টর আছে, সে ফর এক্সাম্পল এদেরকে আমি ভি দিয়ে না লিখে ই দিয়ে লিখি, ঠিক আছে? প্রত্যেকটা অপারেটরেরই কিছু স্পেশাল ভেক্টর আছে যাদেরকে আমরা বলি আইগেন ভেক্টর, এবং প্রত্যেকটা আইগেন ভেক্টরের করেসপন্ডিং একটা ভ্যালু আছে, সেটাকে আমরা বলি হচ্ছে আইগেন ভ্যালু, রাইট? তো হ্যাঁ, সো এইটা অপারেটরের কিছু স্পেসিফিক মানে প্রপার্টিজ মেনটেন করে, এবং অনেক কিছু মানে দেখবেন যে আসলে নর্মাল অন্য কোনো বেসিসে লেখাচ্ছে আইগেন ভেক্টর দিয়ে যে বেসিসটা ফর্ম হয়, আমরা যে সমস্ত ভেক্টর নিয়ে কাজ করব সাধারণত ওর আইগেন ভেক্টরগুলো দিয়ে একটা বেসিস বানানো যাবে, ঠিক আছে? তো ওই বেসিসে কাজ করা খুব সহজ। আমি দু একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, তবে আপাতত এটা বুঝাই যে সো এরা হচ্ছে খুবই স্পেশাল কিছু ভেক্টর, এবং সেই স্পেশাল ভেক্টরগুলোর কিছু মানে করেসপন্ডিং একটা করে ভ্যালু আছে, যাদেরকে বলা হয় যে কী পরিমাণ স্কেল হচ্ছে। আপনারা যদি ভিজুয়ালাইজ করার ট্রাই করেন, তাহলে ধরেন আমাদের ভেক্টরটা হচ্ছে এরকম ই, এই ভেক্টরটা। সো আমরা যখন এম অপারেশনটা অ্যাপ্লাই করব, করার পরে দেখা যাচ্ছে কি
যে এটা হয়তো দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে বা হয়তো নেগেটিভ এদিকেও আসতে পারে, ঠিক আছে। ধরেন কথার কথা -2e হইল এম অপারেশনটা করার পরে, তো তাহলে এই ইটা হইল একটা আইগেন ভেক্টর হবে এবং এই -2টা হবে এই আইগেন ভেক্টরের করেসপন্ডিং আইগেন ভ্যালু, ঠিক আছে। এটা সব ভেক্টরের জন্য এমন হবে না, কিছু স্পেশাল ভেক্টরের জন্য হবে এবং ওই স্পেশাল ভেক্টরগুলো নিয়ে কাজ করাটা আসলে অনেক সহজ, ঠিক আছে। এবং এইটাও আসলে ইন ডিসগাইজ আপনারা ধরেন অনেক কিছুই করেন যেইগুলো আসলে টিপিক্যালি মানে আইগেন বেসিসেই কাজ করেন, বুঝতে পারেন না, ঠিক আছে। তো যাই হোক, ওগুলো নিয়ে খুব বেশি ডিসকাশন করব না। জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখতে বলি, সেটা হচ্ছে ধরেন এম অপারেটরের অনেকগুলো আইগেন ভেক্টর আছে, ঠিক আছে, E1 E2 E3 এটসেট্রা। সো ইকে দিয়ে লিখলাম এবং প্রত্যেকটা ইকে এর করেসপন্ডিং একটা করে আইগেন ভ্যালু আছে, ঠিক আছে। এখন আচ্ছা, প্রথম কথা, ধরেন ই যদি এম অপারেটরের একটা আইগেন ভেক্টর হয়, আপনারা কি এইটা মানেন যে ধরেন 3e এইটাও একটা আইগেন ভেক্টর হবে? কেন? কারণ দেখেন, আমরা যদি এইটার উপরে এম অ্যাপ্লাই করি, এম 3e এর উপর অ্যাক্ট করি, তো 3টা তো বাইরে বের করে নেওয়া যায়, ঠিক আছে, কারণ ওই যে স্কেলিং হচ্ছে যেটা জাস্ট লিনিয়ারিটি প্রপার্টির জন্য। তারপরে এইটা মানে হচ্ছে 3 ইন্টু ল্যামডা ই, তাই তো। এখন আপনি চাইলে এই 3টাকে আবার ভিতরে ঢুকাই দিতে পারেন আর ল্যামডাটাও একটা সামনে নিয়ে চলে আসতে পারেন। সো দেখেন, এইটাও একটা আইগেন ভেক্টর, সেম জিনিসই আছে, সামনে একটা স্কেলিং ফ্যাক্টর আছে, ইনফ্যাক্ট সেম স্কেলিং ফ্যাক্টরটাই আছে, ঠিক আছে। সো মানে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শুধু 3 না, এই বরাবর, এই লাইন বরাবর যত ভেক্টর আছে, এই স্ট্রেট লাইনটা বরাবর যত ভেক্টর আছে, সবাই আসলে এম এর একটা আইগেন ভেক্টর হবে, ঠিক আছে। মানেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, ওকে। আরেকটা জিনিস হচ্ছে, সো মানে আইগেন ভেক্টর বললে সাধারণত আমরা যেহেতু সবসময়ই দেখা যাচ্ছে যে ওই লাইন বরাবর যে কোনো একটা লাইনে নিয়ে নেওয়া যায়, আমরা কি করি, আমরা সাধারণত হচ্ছে নর্মালাইজডটা নিই, ঠিক আছে, যেটা নর্ম 1 সেটাকে নেই, ঠিক আছে। তো যদি অন্য কোনো কথা না বলি, বুঝবেন যে আমরা নর্মালাইজড আইগেন ভেক্টরটার কথাই বলতেছি, ঠিক আছে, নর্ম 1। এবং এরকম ধরেন আপনার যতগুলো আইগেন ভেক্টর থাকবে, 10টা আইগেন ভেক্টর থাকলে 10টাকেই ধরেন এইভাবে তো লিখতে পারলাম। তো ধরেন এটা একটা আইগেন ভেক্টর, আরেকটা হচ্ছে এই যে জে-তম আইগেন ভেক্টর, এটা হলো কে-তম আইগেন ভেক্টর আর এটা হলো জে-তম আইগেন ভেক্টর, ঠিক আছে। তো আমি কিছু ম্যানিপুলেশন আজকে আপনাদেরকে শিখাই, ঠিক আছে, যে মানে ব্র্যাকেট নোটেশন কেন আমরা ইউজ করি, যে অনেক কিছু হিসাব করে ফেলা যায়। তো ধরেন আমি একটু লিখি, তারপর আপনারা লেখেন। এই যে এইটা ইকুয়ালস টু এইটা তো দেওয়াই আছে, আমি এখন দুই সাইডেই এইটা গুণ করি, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা তো ধরেন একটা n/n ম্যাট্রিক্স, এটা একটা n/1 কলাম ম্যাট্রিক্স, এটা একটা রো ম্যাট্রিক্স, কিন্তু গুণ করে দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে, ওই যে বলছিলাম যে দুই সাইডে অ্যাঙ্গেল দেখলে বুঝবেন যে এটা একটা দিন শেষে একটা নাম্বার, ঠিক আছে। সো এটা একটা নাম্বারই আসবে আর এই সাইডেও আসলে একটা নাম্বারই আসবে। তবে সুবিধা হচ্ছে ল্যামডা মানে কি, ল্যামডা কেটাও তো একটা নাম্বার, রাইট? ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এটাকে জাস্ট সামনে বের করে আনি, মানে জাস্ট একটা নাম্বারকে তো সামনে বের করে আনাই যায়, যেহেতু সবগুলোই গুণ আকারে আছে। এখন ই জে আর ই কে, আমি যদি বলি যে এরা সবাই অর্থোগোনাল এবং নর্মালাইজড, তাইলে এইটাকে কি লেখা যাবে? যদি জে আর কে ডিফারেন্ট হয়,
যেমন E1 E2, তাহলে 0 হয়ে যাবে, রাইট? হ্যাঁ, ইনার প্রোডাক্টটা 0 হয়ে যাবে। আর হচ্ছে যদি জে আর কে সেম হয়, মানে E1 E1 হয়, তাহলে 1 হয়ে যাবে। তো এইটারই একটা যে সহজ নোটেশন দেওয়া হয়েছিল হচ্ছে যে আমাদের ডেল্টা জে কে আপনারা যদি চান লিখতে পারেন এই কথাটাই, এত লম্বা করে না বলে জাস্ট ক্রনেকার ডেল্টা বলে দিলেই হয়ে যায়। তো যাই হোক, ওই পয়েন্টে যাচ্ছি না, আমরা যেভাবে সহজে চিন্তা করি ওইভাবেই চিন্তা করি, ঠিক আছে? সো আমি একটা কাজ করি, এটাকে যে জে আর কে দুইটাতে ভাঙাই লিখি, ঠিক আছে? সো জে ইকুয়ালস কে হইলে হচ্ছে ইকে এম ইকে সমান সমান হবে হচ্ছে ল্যামডা কে, এবং এখানে ইকে আর ইকে এর মধ্যে ইনার প্রোডাক্ট হবে তখন 1। সো বেসিক্যালি আপনি যদি কখনো একটা অপারেটরের আইগেন ভেক্টরটা জানেন, ওইটার করেসপন্ডিং আইগেন ভ্যালুটা জানতে চান, আমি সাধারণত ঠিক এই কাজটাই করি, দুই সাইড দিয়ে স্যান্ডউইচ করে দিই, ঠিক আছে? আমি এটাকে বলি স্যান্ডউইচ করা, ঠিক আছে? দুই সাইড দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছি সেম ওই আইগেন ভেক্টরটা দিয়ে দিলেই বেসিক্যালি আইগেন ভ্যালুটা বের হয়ে আসবে, ঠিক আছে? তো ব্র্যাকেট নোটেশন, হ্যাঁ, এটার আসলে অনেক কাজই আছে, তো এখনও সব কিছুতে আমরা যাচ্ছি না। দেখবেন যে আপনাদের কখনো যদি এরকম কোনো কিছু মানে প্রুফ করা লাগে যেটা হয়তো ওটার মধ্যে আর কি আইগেন ভ্যালুর বা আইগেন ভেক্টরের ইম্পর্টেন্স আছে, তখন সাধারণত দেখা যাচ্ছে এই ধরনের ট্রিকগুলো অ্যাপ্লাই করে করে খুব সহজেই আপনি প্রুফ করে ফেলতে পারেন জেনেরিকভাবে, কোনো ম্যাট্রিক্সই লেখা লাগবে না, ঠিক আছে? আর আপনারা ধরেন যে আইগেন ভ্যালু হলে মানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এই সমস্ত জিনিস বের করতে গেলে প্রথমে কি জানি করতে হয়, আইগেন ভ্যালুগুলো বের করে নিতে হয় এইভাবে, রাইট? তারপরে এই ইকুয়েশন থেকে আমরা ল্যামডার সলিউশনগুলো বের করি, তারপরে ওটার করেসপন্ডিং ওখান থেকে আমরা ওকে একটা ল্যামডার ভ্যালু পাইলাম, তারপরে খুঁজে বের করি যে আচ্ছা কোন ভেক্টরের জন্য, মানে ধরেন ধরেন এখানে এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের ধরেন ল্যামডার ভ্যালু কথার কথা আসছে -2, এই এক্সাম্পলের মতো আর কি, এইটা কোন এক্স এবং ওয়াইয়ের জন্য এটা ট্রু হয়, ঠিক আছে? এখানে আপনি সলভ করার সময় যে আবারও বলি, আপনারা কিন্তু সলভ করে এইটার কোনো ইউনিক অ্যান্সার পাবেন না, কারণ হচ্ছে যে এইটা এক্স এবং ওয়াই এদেরকে মানে আপনি যদি আরও একটা এক্সট্রা কন্ডিশন দেন যে এরা হলো নর্মালাইজ, তখন একটা ইউনিক সলিউশন আসবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যদি এই কনস্ট্যান্টটা না দেন যে এরা নর্মালাইজড না, তাহলে দেখা যাচ্ছে এই ইকুয়েশনের অসংখ্য সলিউশন আসতে পারে, ঠিক আছে? ওই যে আপনি কিছু একটা দিয়ে গুণ করলেই তো অসংখ্য সলিউশন চলে আসবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনাদের রেগুলার প্রসিডিওর যে কিভাবে আমাদের হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হয়, ঠিক আছে? যদি আমি বললাম যে আপনাদের আসলে প্রতিবার এত কমপ্লিকেটেড ওয়েতে বের করা লাগবে না, ঠিক আছে? কিছু জিনিস আপনি হয়তো চোখের আন্দাজেই বলে দিতে পারবেন যে এটা হইলে এটার একটা আইগেন ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ট্রিক্স আপনাদেরকে জানায় রাখি, একটা n/n অপারেটরের আইগেন ভেক্টরের সংখ্যা কখনোই n এর চেয়ে বেশি হবে না, ঠিক আছে? এবং আমরা যেই ধরনের ম্যাট্রিক্সগুলো নিয়ে কাজ করব এগুলাতে ইউজুয়ালি এক্স্যাক্টলি n সংখ্যকই আইগেন ভেক্টর থাকবে, ঠিক আছে? সো আপনি যদি একটা 2x2 ম্যাট্রিক্স নিয়ে কাজ করেন, আপনার মাত্র আইগেন ভেক্টর হইল 2টা, ঠিক আছে? এবং ভাইস ভার্সা, যে আপনি যদি এই 2টা আইগেন ভেক্টর বাইর করে ফেলতে পারেন, আর কোনো আইগেন ভেক্টর নাই, সো আপনি যদি চোখের আন্দাজে মোটামুটি 2টা বের করে ফেলতে পারেন তাইলেই শেষ, ঠিক আছে? যেরকম এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, দেখেন 2 0 0 3 এই ম্যাট্রিক্সটার কথা চিন্তা করেন, ঠিক আছে? এই ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয়, এগুলা সবসময় আপনার মানে আইগেন ভেক্টর রেডিমেড আছে। কেন? কারণ চিন্তা করে দেখেন, আপনারা এর আগে না জেনে থাকলেও এখন জানেন যে আমরা যদি বলি 1 0, এইটার উপরে এই ম্যাট্রিক্সটা অ্যাক্ট করাইলে কি হবে সেটা বললে শুধু প্রথম কলামটাই বলে দেয়, ঠিক আছে? সো এটার আউটপুট হচ্ছে প্রথম কলামটা, এবং প্রথম কলামটায় যেহেতু শুধুমাত্র 2টাই সামনে আছে, সো এটা যা ইনপুট ভেক্টর ছিল তার জাস্ট দ্বিগুণ এখানে আসছে, সো একটা আইগেন ভ্যালু হচ্ছে 2
এবং সেটার জন্য করেসপন্ডিং আইগেন ভেক্টরটা হচ্ছে 10, ঠিক আছে, 10, মানে এইটাকে আই গেস এভাবে লিখি, ঠিক আছে। সো আইগেন ভ্যালুটা হলো 2, আইগেন ভেক্টরটা হলো 10, ঠিক আছে। এরকমভাবে কি আরেকটা আইগেন ভেক্টরও দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমরা যদি 0, 1 নেই তাহলে সেকেন্ড কলামটা পাবো, যেটা হচ্ছে এখানে সেকেন্ড জায়গাটাতে আসলে 3 আছে। সো 3 × 0, 1, সো 3 হচ্ছে আরেকটা আইগেন ভ্যালু, ঠিক আছে। সো 2 আর 3 হইল আমাদের আইগেন ভ্যালু, আর এই দুইটাই হলো যে আমাদের নর্মাল স্ট্যান্ডার্ড বেসিস যে দুইটা ভেক্টর, ওই দুইটাই আসলে আমাদের আইগেন ভেক্টর। সো ডায়াগোনাল ম্যাট্রিক্স হইলে ওটা অটোমেটিক্যালি আসলে ওটার যে স্ট্যান্ডার্ড বেসিস যেটা থাকে ওইটাই আসলে ওর আইগেন ভেক্টরগুলো, ঠিক আছে। আচ্ছা, তো এরকম আর কি। সো আপনারা অনেক কিছু হয়তো চোখে দেখে বলে দিতে পারবেন, আর আরও কিছু জিনিস আছে যেইগুলা এখন কি যাওয়ার প্রয়োজন আছে এই মুহূর্তে? আচ্ছা, যাই হোক, মানে ম্যাট্রিক্স দেখে অনেক কিছু বলে দেওয়া যায়। আমি আপনাদেরকে একটা হয়তো রিসোর্স বলে দিতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন যে এমআইটির একজন লেজেন্ডারি আছে আর কি, লিনিয়ার অ্যালজেব্রার মানুষ আছে আর কি, গিলবার্ট স্ট্র্যাং, ঠিক আছে। তার বইটইও আসলে আন্ডারগ্রেডে পড়া হয়, লিনিয়ার অ্যালজেব্রা বইটই। তো আপনারা যদি তার লেকচার টেকচার দেখেন তো দেখবেন যে সেই ম্যাট্রিক্স দেখে অনেক কিছু বলে দিতে পারে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের অমুক হবে, তমুক হবে, ঠিক আছে। তো ওনার লেকচারগুলো হয়তো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারেন যে আসলে ওনার অ্যানালাইসিসগুলো কীরকম। খুব মানে ডিফিকাল্ট না, বাট মানে তো একটু প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে। তো যাই হোক, আমি ওই ডিটেলসে না যাই, কারণ এটা আসলে লিনিয়ার অ্যালজেব্রা কোর্স না, আমাদের জাস্ট রিভিউ পার্টি এখনও শেষ হয় নাই। আমরা আজকেই নতুন জিনিসে ঢুকে যাব। আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলে রাখি, এরকম যদি হইতো, আচ্ছা এক্সাম্পল হিসেবে দেখে দিই, তাইলে কি হইতো? আইগেন ভ্যালু সেম আসতেছে দুইটা ডিফারেন্ট আইগেন ভেক্টরের জন্য, রাইট? ঠিক আছে, তো দুইটা ডিফারেন্ট আইগেন ভেক্টরের জন্য আইগেন ভ্যালু যদি সেম আসে, বা মানে মাল্টিপল আইগেন ভেক্টরের জন্য যদি সেম আইগেন ভ্যালু আসে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ডিজেনারেসি, ঠিক আছে। ঠিক আছে, তো ডিজেনারেসি হইলে আসলে আমি আপনাদেরকে একটু এখানে এক্সপ্লেইন করে দেখাই। আচ্ছা, আমি তো এখানে আইগেন ভ্যালু -2 নিয়েছিলাম, -2 দিয়েই বলি। ধরেন আপনি একটা ভেক্টর পেয়েছেন ই বা E1, যেটা আপনি দেখছেন যে অপারেশনটা করার পরে নিচের দিকে ঠিক ওই লাইন বরাবরই আসে। সো -2 হইলে এটার আইগেন ভ্যালু, ভালো কথা। আপনি আরেকটা ভেক্টর পাইলেন E2, দেখলেন যে এইটারও করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে -2, ঠিক আছে। তাহলে আসলে কি দাঁড়ায়? সো একটু আগে আমি বলছিলাম যে দেখেন E1 যদি একটা আইগেন ভেক্টর হয়, এই লাইন বরাবর সবাই আসলে সেম এত ভ্যালুর আইগেন ভেক্টর, ঠিক আছে। তো এটারও তাহলে একই কথা, যে এই লাইন বরাবর আসলে সবাই থাকবে। ডিজেনারেসি হইলে মানে দুইটা ডিফারেন্ট আইগেন ভেক্টরের আইগেন ভ্যালু যদি সেম হয়, তাহলে শুধু এইটাই না, এদের যে কোনো লিনিয়ার কম্বিনেশনও আসলে আরেকটা আইগেন ভেক্টর হবে। চিন্তা করে দেখেন, আমি যদি E1 + E2 নেই, ঠিক আছে, E1 + E2, এইটার উপরে, এই ভেক্টরটার উপরে যদি m অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? mটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, তারপরে এইটা যেহেতু একটা আইগেন ভেক্টর, করেসপন্ডিং আইগেন ভ্যালুটা বের হয়ে আসবে। সো -2 × E1, আর এটার জন্য -2 × E1, তো প্লাস -2 × E2, সরি আই মিন E2। সো আবার -2 কমন নিতে পারি, তাহলে E1 + E2। সো E1 + E2 যেই ভেক্টরই হোক না কেন, ওটাও কিন্তু একটা আইগেন ভেক্টর, কারণ অ্যাক্ট করার পরে, মানে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, এইটাকে অন্য কোনো একটা নাম দিয়ে দেন, ধরেন E3, ঠিক আছে। m × E3 = -2 × E3। সো এটাও একটা আইগেন ভেক্টর এবং উইথ দ্য সেম আইগেন ভ্যালু। ইনফ্যাক্ট শুধু যোগ কেন, আপনি বিয়োগ করতে পারেন, বা এইটাকে আমি আলফা দিয়ে গুণ করব, এটাকে আমি বিটা দিয়ে গুণ করব, ঠিক আছে।
আলফা বিটা এভাবে যদি আসে এখানেও আলফা বিটা রয়ে যাবে। দেখেন এইটাও একটা আইগেন ভেক্টর হয়ে যায়। সো আপনি যে কোনো লিনিয়ার কম্বিনেশনই আসলে এম এর আরেকটা আইগেন ভেক্টর হয় এবং একটা মানে সেম আইগেন ভ্যালুই হয়ে আসে, ঠিক আছে। সো বেসিক্যালি এদেরকে নিয়ে আপনি যে কোনো ভেক্টর যোগ করলে আপনি আসলে এদেরকে স্প্যান করলে পুরো এই 2 ডিমেনশনাল প্লেনটা পাবেন। এই 2 ডিমেনশনাল প্লেনের যে কোনো পয়েন্টই আসলে এম এর একটা আইগেন, নতুন আরেকটা আইগেন ভেক্টর হবে, ঠিক আছে। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, যদি ডিজেনারেট কেস হয় মানে ডিজেনারেসি আসে মানে দুইটা ডিফারেন্ট আইগেন ভেক্টরের আইগেন ভ্যালু সেম আসে, তাহলে শুধু এরকম লাইন না, তখন দুইজনে মিলে যে 2 ডিমেনশনাল প্লেনটা তৈরি করে ওই প্লেনের উপরে যে কোনো ভেক্টর আসলে একটা আইগেন ভেক্টর হবে। মানে ডিজেনারেসি হইলে আরও মানে বড় হয়ে যায় আর কি যে এরিয়াটা, ঠিক আছে। তো যাই হোক, যেরকম আসলে আপনি এইখানে যদি দেখেন, এটা আসলে দেখেন আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্সই, বাট 2 দিয়ে গুণ করা। তো এখন আমি যদি জিজ্ঞেস করি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কি, তো এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু তো আসলে আপনি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে দিয়ে যে কোনো ভেক্টরের উপরে অ্যাক্ট করান না কেন, বাই ডেফিনেশন কি ওই ভেক্টরই তো আসে, রাইট? আইডেন্টিটি ভেক্টর দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওই ভেক্টরটাই আসে। তো আপনি তো বলতে পারেন এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা আইগেন ভ্যালু মানে আইগেন ভেক্টর, এবং আইগেন ভ্যালুটা হচ্ছে +1, রাইট? সো পৃথিবীর সমস্ত ভেক্টরই আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর, ঠিক আছে, এবং +1 আইগেন ভেক্টর। তো এখানে আর কি একটা ডিজেনারেসি আছে। সো ধরেন আপনি বেসিক্যালি 2টা ভেক্টর যদি দেখাতে পারেন এই দুইজনের আইগেন ভেক্টর, তাহলে আসলে ওই 2টার কম্বিনেশন আসলে এর একটা আইগেন ভেক্টর হবে এরকম। তো যাই হোক, এই টার্মগুলো জানাই রাখলাম কারণ আপনারা যখন পড়তে যাবেন এই টার্মগুলো দেখবেন আসে, ঠিক আছে। ফিজিক্সের ডিজেনারেসি কথাটা অনেক বেশি আসে। সত্যি বলতে মোস্ট অফ দ্য টাইম আসলে এইটাই বোঝায় যে একটা ম্যাট্রিক্স অপারেটরের কথা হয়তো বলতেছে, যার আইগেন ভেক্টরের কথা বলতেছে, করসপন্ডিং আইগেন ভেক্টরগুলো হচ্ছে সেম, 2টা ডিফারেন্ট আইগেন ভেক্টর বাট আইগেন ভ্যালু সেম হয়ে গেছে কোইন্সিডেন্টালি। এই জিনিসটাকেই ডিজেনারেসি বলে, ঠিক আছে। তো যাই হোক, এই টার্মগুলো জানাই রাখলাম। আমরা এখন আসেন মূল জিনিসে যাই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু বলছিলাম যে বুধবার দিন কুইজ নিব, মনে আছে তো? ঠিক আছে। সো এটার জন্য কি করবেন, এটার জন্য আইগেন ভ্যালু আইগেন ভেক্টর লাগবে না, ঠিক আছে। আমি বলছি ভেক্টর স্পেস টেকিং ওইগুলা, ইনার প্রোডাক্ট বের করা, ক্যালকুলেশনগুলো বোঝা মানে করতে পারেন কিনা, ঠিক আছে। এবং আমি মূলত আমাদের যেইখানে যাওয়া লাগবে সেটা হলো কমপ্লেক্স নাম্বারের ভেক্টর স্পেস রিলেটেড কাজ কারবার, ঠিক আছে। সো মানে সত্যি বলতে সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে যে এই শেপের জিনিসপাতি আলফা বিটা গামা, যেখানে আলফা বিটা গামা এগুলা হচ্ছে মানে ডট ডট ডিমেনশন অনেক রকমই হইতে পারে, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এই ধরনের এইগুলা নিয়ে আপনি ইনার প্রোডাক্ট নেবেন কেমনে, ইনার প্রোডাক্ট নেওয়ার সময় যে কমপ্লেক্স কনজুগেটটা নিতে হয় ওইটা আপনারা ভুলে যান, ঠিক আছে। তারপর নর্ম বের করতে বললে বের করতে পারবেন কিনা, ইনার প্রোডাক্ট বের করতে পারলে তো নর্ম বের করতে পারা উচিত। তারপরে 2টা ভেক্টর অর্থোগোনাল কিনা, ঠিক আছে, এই জিনিসগুলা। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার চেঞ্জ অফ বেসিস, ঠিক আছে। চেঞ্জ অফ বেসিস আমি যেটা বলছিলাম ওই যে সাবস্টিটিউট করেই করবেন, ঠিক আছে। এক বেসিস থেকে আরেক বেসিসে যাওয়া আপনার ডেফিনেশন দেওয়াই থাকবে, ঠিক আছে। 2টা ডিফারেন্ট টাইপের বেসিস দেওয়া থাকলো এবং বলে দেওয়া থাকবে যে এইটা থেকে ওইটা রিলেশন কি বা ওইটা থেকে এইটা রিলেশন কি, যে কোনো একদিকে দেওয়াই থাকবে, নাইলে আসলে ম্যাথ করা সম্ভব না। সো এই 3টা ইনফরমেশন দেওয়া থাকলে বেসিস সেট 1, বেসিস সেট 2 এবং এদের মধ্যে রিলেশন, এই 3টা জিনিস যদি দেওয়া থাকে তখন আপনি এক বেসিস থেকে আরেক বেসিসে যে কোনো ভেক্টরকে নিতে পারতে হবে। কীভাবে নেবেন, জাস্ট ওই যে সাবস্টিটিউট করে নেন, অসুবিধা নেই, ঠিক আছে। ইকুয়েশন সলভ করে সাবস্টিটিউট করে নেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো হ্যাঁ, এটাই তো, এই 2টা জিনিস ভালো মতো দেখে আসবেন, ঠিক আছে। আচ্ছা, এই এখন আমরা আজকে ফ্রেশ মানে কেউ যদি এই পর্যন্ত আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কথাবার্তায় হারায় যান, আমি খুব বেশি আসলে কম্পিটিশন দেখাইলাম না, কারণ যখন আমরা অনেক এক্সাম্পল করব ওইগুলাতে যখন যাব আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে, তখন দেখলে আসলে জিনিসপাতি আরও কংক্রিট এক্সাম্পল দিয়ে আর কি বেটার মনে হবে, ঠিক আছে। তো ওখানে যাই, তারপরে কথা বলতেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলেন দেখি, রোটেশন অপারেশন তো বলছিলাম একটা লিনিয়ার অপারেটর, রাইট? তো একটু চিন্তা করে বলেন তো দেখি, যে ধরেন কথার কথা 30 ডিগ্রি রোটেশন, তো 30 ডিগ্রি রোটেশন এই অপারেশনটার আইগেন ভেক্টর কোনটা?
ভিজুয়ালি চিন্তা করেন, ক্যালকুলেশন করে চিন্তা করার চেষ্টা করেন না। রাইট, আপনি যদি চিন্তা করে দেখেন ও তো সব ভেক্টরকেই ডিরেকশন চেঞ্জ করে দেয়, তাইলে তো আসলে কোনো ভেক্টরই আসলে ওর আইগেন ভেক্টর হইতে পারে না, রাইট? তো আসলেও আইগেন ভেক্টর হবে না, বাট আপনি ক্যালকুলেশন করলে যেটা দেখবেন যে ওটার আইগেন ভেক্টরগুলো আসলে হচ্ছে ইমাজিনারি নাম্বার চলে আসে, ঠিক আছে? মানে সো আপনি যদি কমপ্লেক্স ইয়াতে চিন্তা করেন বা ইমাজিনারি অ্যাক্সেসের দিকে চিন্তা করেন, তখন আপনার আইগেন ভেক্টর আসবে রোটেশন ম্যাট্রিক্সের, কিন্তু কখনোই আপনার শুধু রিয়েল নাম্বারে আসবে না আর কি, ঠিক আছে? তো যাই হোক, এইটা যদি আপনি এই পিকচারটা বুঝে থাকেন তাহলে এটা বুঝতে পারছেন। তো যাই, থ্যাংকস। আচ্ছা, আজকে কি করব? ওকে, সো আমরা যেখানে চলে যাব সেটা হইল, ক্লাস কয়টা পর্যন্ত জানি? 9:15 না? আচ্ছা, যেখানে চলে যাব সেটা হইল যে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের পার্টে ঢুকে যাব। সো ফিজিক্স পার্টে আমরা এখন ঢুকতেছি। তো ফিজিক্স পার্টে ঢুকতে গেলে সব কিছুই আমাদেরকে এক্সিওম আকারে, বা আমরা বলি পস্টুলেট, ঠিক আছে? একই কথা, হয় যে স্বীকার্য আর কি, ঠিক আছে? এগুলো আমরা স্বীকার করে নেব, দিস থিংস আর ট্রু, তারপরে ক্যালকুলেশন করব, ঠিক আছে? এবং মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে কি বলে ফিজিক্সের দিকে তাকাবো না। ফিজিক্স বলতে আসলে যেটা বুঝাচ্ছি যে রিয়েল লাইফে যদি আমি এই এক্সপেরিমেন্টটা করতাম তাইলে কেমন হইতো, এইগুলো চিন্তা করব না। ঠিক যেমনটা আমি বলছিলাম যে আমাদের যখন নর্মাল কম্পিটিশন করি তখনও যেরকম আমরা চিন্তা করি না যে আচ্ছা এই প্রত্যেকটা বিট তো এক একটা ভোল্টেজ, এই ভোল্টেজগুলো কোথাও স্টোরড আছে, ফিজিক্যালি কি হচ্ছে যেমন চিন্তা করি না, আমরাও এখানে একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার তৈরি করব যে আচ্ছা মানে ধরেন আপনাদেরকে প্রোগ্রামিং করতে গেলে আপনাদের যেমন অ্যারে বললে আপনারা বুঝেন আচ্ছা একটা বক্সের মধ্যে কোনো একটা ভ্যালু রাখতেছি, আসলে তো কোনো বক্সের মধ্যে কোনো ভ্যালু রাখা হয় না, মানে ভিতরে অনেক জটিল সার্কিটরিতে অনেক কিছু হয়। তো ঠিক সেরকম আমরা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে চিন্তা করবো যে ওকে কিউবিট ইজ লাইক দিস, তো কিউবিট ইজ লাইক দিস, এইভাবে চিন্তা করতেও কঠিন হবে। সো ম্যাথমেটিক্যালি আমরা জিনিসটা কি সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো এটা হবে আমাদের কাজ। তবে একটু মোটিভেশন না দিলে আপনি বুঝতে পারবেন না যে কই থেকে কি আসতেছে, ঠিক আছে? সো আমি একটা এক্সাম্পল দিব, এইটাই ফলো করার চেষ্টা করবেন। যেমন আপনারা যদি যে কোনো বই খুলেন প্রথমেই হয়তো দেখবেন যে এক্সাম্পলটা সবাই দেয় সেটা হচ্ছে ইলেকট্রনের স্পিন, ঠিক আছে? তো ইলেকট্রনের স্পিন দিয়ে কিউবিট বানানো যায়, বাট এইটা ছাড়াও অনেক ওয়েতে কিউবিট বানানো যায়, ঠিক আছে? ইনফ্যাক্ট এইটা নিয়ে বেসিক্যালি সব কোম্পানির মধ্যে এখন আর কি রেস চলতেছে যে কে কোন টেকনোলজি দিয়ে বেসিক্যালি বেটার কোয়ান্টাম কম্পিউটার বানাইতে পারে, ঠিক আছে? বেটার ইন দ্য সেন্স তো অনেক কিছুই আছে, যেমন কিউবিট সংখ্যা, তারপরে হচ্ছে প্রসেসিং স্পিড, তারপরে ধরেন ইরর রেট কত কম। তো মানে সবাই আর কি দৌড়াইতেছে। যেমন ধরেন আজকে আমরা এই যে কম্পিউটার ইউজ করতেছি এটা তো সিলিকন, ওকে আমরা এখন জানি যে ওকে সিলিকন ইজ দ্য রাইট অ্যান্সার বা কারেক্ট অ্যান্সার, রাইট? এখনও পর্যন্ত আমরা এটাও জানি যে আসলে সিলিকন আসলে কারেক্ট অ্যান্সার না, বেটার ম্যাটেরিয়াল আছে, বাট ধরেন সিলিকন হচ্ছে সবচেয়ে চিপ, ঠিক আছে? মানে আপনি শুধু ইয়া তৈরি করলেই হবে না। যেমন আপনাদেরকে মনে আছে যে আমরা যে চার্জারগুলো ইউজ করতাম একসময় বেশ অল্প ওয়াটেজের চার্জারই কিন্তু বেশ বড় ছিল, এখনকার চার্জারগুলো দেখা যাচ্ছে এতটুকু সাইজেরও 100 ওয়াটের চার্জার পাওয়া যায়, ঠিক আছে? এগুলাকে বলে হচ্ছে গ্যান চার্জার, ঠিক আছে? গ্যান, তো গ্যালিয়াম নাইট্রাইড, ঠিক আছে? তো গ্যালিয়াম নাইট্রাইডও আসলে একটা সেমিকন্ডাক্টর, এবং এইটা সিলিকনের চেয়ে বেটার পারফর্মিং। কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনি সিলিকন যতটা অ্যাভেলেবল, বালি মানেই সিলিকন, ঠিক আছে? সো আপনার র ম্যাটেরিয়াল এর কস্ট অনেক কম, গ্যালিয়াম নাইট্রাইডের কস্ট তুলনামূলক এর চেয়ে বেশি, রাইট? সো আপনি চাইলেই আসলে সব কিছু সবসময় করতে পারবেন না। আবার আরেকটা জিনিস আছে যে গ্যালিয়াম নাইট্রাইড যদি এখন অ্যাভেলেবেলও হয়, তারপরেও ধরেন সব ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেছে হচ্ছে সিলিকন ম্যানুফ্যাকচারিং লাইনের জন্য, ঠিক আছে? সো এইগুলোর জন্যই তাদের সব কিছু অপটিমাইজ। এখন আপনি অন্য কোনো কিছু যদি একটা ইন্ট্রোডিউস করতে চান, এখানে চেঞ্জ করা লাগবে, ওখানে চেঞ্জ করা লাগবে, এবং সিলিকনের রিসার্চ অলমোস্ট স্যাচুরেটেড, মানে এত পরিমাণে রিসার্চ হয়েছে, ঠিক আছে? তো ধরেন অনেক অনেক বছরের রিসার্চের পরে উই নো যে ওকে সিলিকন ইজ দ্য মোস্ট অপটিমাম অ্যান্সার আর কি, যে আমাদের যদি কোনো কম্পিউটার বানাইতে হয় কি দিয়ে বানাবো। কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে এখনও ওরকম সিঙ্গেল অ্যান্সার নাই, ঠিক আছে? সো কেউ ইলেকট্রন দিয়ে বানাইতেছে, কেউ নিউক্লিয়াস দিয়ে বানাইতেছে, কেউ হচ্ছে যে ফোটন দিয়ে বানাইতেছে। তো আপনারা বিভিন্ন রকমের এক্সাম্পল শুনবেন। তারপরে কেউ হচ্ছে আপনার সুপার কন্ডাক্টর দিয়ে বানাইতেছে, ঠিক আছে?
ওই যে বেস্ট বললাম, যেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি আসলে কিভাবে বলতে যাচ্ছেন। যেমন হচ্ছে যদি বলি আইবিএম এর কথা, ঠিক আছে, এবং এইখানেও ক্লাস আছে, ঠিক আছে, যেরকম হচ্ছে দেখবেন যে আপনার কিছু কোম্পানি দাবি করে যে ওদের কোয়ান্টাম কম্পিউটার অনেক বড়, ঠিক আছে, হয়তো তারা 10,000 কিউবিটের কম্পিউটার বানায় ফেলছে, এরকম টাইপের দাবি করে। তো বা হচ্ছে আরও বেশি, 10,000 তো আরও অনেক আগের কাহিনী বলতেছি আমি। তো এইগুলা যে দাবি করে, আসলে এত কিউবিটের জেনারেল কোয়ান্টাম কম্পিউটার এখনও তৈরি হয় নাই। সো কিছু কোম্পানি আছে তারা যে অ্যাপ্রোচটা নিয়েছে সেটা হচ্ছে ওকে, আমরা সব একদম জেনারেল কোয়ান্টাম কম্পিউটার বানাবো না, আমরা কিছু স্পেসিফিক টাস্কে ফোকাস করব, এবং ওইটার জন্য আমাদের কিউবিট মানে রিলেটিভলি কোয়ালিটি খারাপ হইলেও অসুবিধা নেই, ঠিক আছে। তো ওরা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিউবিট কাউন্ট বাড়াইছে। আবার আপনি যদি দেখেন, যেমন আইবিএম চেষ্টা করতেছিল হচ্ছে যে, এবং অধিকাংশ কোম্পানি চেষ্টা করতেছিল হচ্ছে যে জেনারেল কোয়ান্টাম কম্পিউটার কেমনে বানানো যায়। তো আইবিএম এর মনে হয় এখন মোটামুটি 1000 কিউবিটের কাছাকাছি কোয়ান্টাম কম্পিউটার আছে, ঠিক আছে। তো ধরেন এরা যেমন হচ্ছে যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর ইউজ করে করতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ভিতরে ডিটেলসে কি আছে সব আমি নিজেও জানি না, এবং হচ্ছে জানতে চাইও না, ঠিক আছে। আমরা অ্যাবস্ট্রাকশন লেয়ার দিয়ে চলবো। তারপরে আপনি চাইলে ইলেকট্রনের স্পিন ন্যাচারালি তো আপনারা ছোটোবেলায় পড়ে আসছেন যে আপ স্পিন ডাউন স্পিন এরকম, তাই না, এরকম দিয়ে আসছেন, রাইট। সো এইগুলাই হচ্ছে আমাদের এই যে দুইটা পসিবল রেজাল্ট, একটা হচ্ছে কি বলে আপ, আরেকটা হচ্ছে ডাউন। মেজার করলে দুইটা পসিবল রেজাল্ট, বাট অন্যান্য সময় আর কি এদের কম্বিনেশন আকারে থাকে। তো যাই হোক, এইটা একটা মানে আপনার মানে ন্যাচারালি আর কি কিউবিট তৈরি করা যায়। তারপরে লাইটের ফোটনের পোলারাইজেশন দিয়ে বানানো যায়, ঠিক আছে। যেমন আপনারা ছোটোবেলায় পড়ছেন, এবং আমি এই এক্সাম্পলটাই বলবো যে লাইট তো একটা ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবেই চিন্তা করেন। ফোটন বলতে কী বোঝাচ্ছে বা এগুলো পরে বলতেছি, বাট আপাতত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবেই চিন্তা করেন। তো কিছু একটা ওয়েভ মানে ফিল্ডের এক্সাইটেশন ধরেন আপ ডাউন করতেছে। কি আপ ডাউন করতেছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কম বেশি হচ্ছে, ঠিক আছে। তো এখন ওয়েভ ধরেন যেমন এখান থেকে লাইট আপনার চোখে যাচ্ছে, তো দ্যাট মিনস এটা কাঁপতে কাঁপতে যাচ্ছে, তাই তো। এখন এই কাঁপাকাঁপিটা কোন দিকে হইতে পারে মানে যেমন ধরুন বোর্ড থেকে বা আমার থেকে আপনাদের দিকে যখন আলোটা যাচ্ছে তখন এইভাবে যেতে পারে, মানে হরাইজন্টালি অসিলেট করতে পারে। আরেকটা হচ্ছে ভার্টিক্যালি অসিলেট করতে পারে, অথবা কোনো অ্যাঙ্গেলে অসিলেট করতে পারে, বা মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে অসিলেট করতে পারে। এইগুলো ছাড়াও আরও ওয়ে আছে, যেমন এমনেও যাইতে পারে, ঠিক আছে, স্পাইরাল করেও যাইতে পারে, ঠিক আছে। সো অনেক ওয়েতে এখান থেকে এই আপনার চোখ পর্যন্ত আলো যেতে পারে, ঠিক আছে। তবে যেভাবেই যাক না কেন আপনি এদেরকে দুইটা কম্পোনেন্টে ভাঙাইতে পারেন, একটা হইল হরাইজন্টাল আর একটা হইল ভার্টিক্যাল, ঠিক আছে। তো আপনি যদি সানগ্লাস ইউজ করেন, ঠিক আছে, এইগুলা হচ্ছে যে পোলারাইজ সানগ্লাস বলে আর কি, অথবা ধরেন আমরা এই যে এলসিডি প্যানেলের কথা বলি, এইগুলার উপরে একটা লেয়ার থাকে যেটা হচ্ছে আপনার পোলারাইজিং ফিল্টার, ঠিক আছে। ও শুধু একভাবে কাঁপতে থাকে এরকম ইয়াকেই যাইতে দেয়, ঠিক আছে। সো হয়তো শুধুমাত্র ভার্টিক্যালি কাঁপতেছে এরকম লাইটকে যাইতে দেবে, হরাইজন্টালি কাঁপতেছে এরকম লাইটকে যেতে গেলে আটকে দিবে, ঠিক আছে, এরকম। অথবা আপনি যদি ওইটাকে ঘুরায় নেন তাহলে উল্টা হবে, ঠিক আছে, হোয়াট এভার। সো ধরেন এই যে পোলারাইজিং ফিল্টার, এইগুলো হচ্ছে যে আপনার একটা মেজারমেন্ট ডিভাইস। আমি ঠিক এই এক্সাম্পলগুলো দিয়েই বলবো, একটু পরেই আসতেছি। তো আপনি লাইটের পোলারাইজেশন দিয়েও আপনি আসলে বেসিক্যালি কিউবিট বানাইতে পারেন। তারপরে হচ্ছে ইনফ্যাক্ট লাইট কোন পাথ নিচ্ছে, যেমন আপনারা পড়ছেন যে আসলে ফোটনের পজিশনটা কই এটা জানি না, পজিশন মোমেন্টাম এগুলো নিয়ে অনেক মানে আমি বলবো পপ সায়েন্স টাইপের কথাবার্তা পড়ছেন, ঠিক আছে। তো উইচ ইজ ওকে, সমস্যা নেই, ওই যতটুকু পড়ছেন ওইটুকু দিয়ে বোঝেন যে আসলে ফোটন এক্স্যাক্টলি কোন পজিশনে আছে, এখানে আছে নাকি এখানে আছে, নাকি দুই জায়গায় একই সাথে আছে। হোয়াট ডাজ দিস মিন পরে আগে মানে ম্যাথমেটিক্যাল কথাবার্তা বলি, তারপরে দেখা যাবে। বাট দুই জায়গায় একই সাথে আছে এই ধরনের কথাবার্তা শুনছেন, তো ঠিক এই জিনিসটা দিয়েও ফোটনের পজিশন দিয়েও আপনি বা যে কোনো কোয়ান্টাম পার্টিকেলের পজিশন দিয়েও আপনি কিউবিট বানাইতে পারেন, ঠিক আছে। যদি আর কি দুইটা চয়েস থাকে, মানে কিউবিট মানে হচ্ছে মানে বিট যেরকম 0 আর 1 মাত্র দুইটা চয়েস, তো সেরকম আর কি আপনার তখনও হয় এই পাথ না হয় ওই পাথ।
এই পয়েন্ট না হয় এই পয়েন্ট, যে কোনো একটা জায়গায় থাকবে, অথবা এদের কম্বিনেশনও থাকতে পারে, বাট নো ওয়্যার এলস আর কি, ঠিক আছে। তো এইটা দিয়েও কিউবিট বানানো যেতে পারে। তারপরে ধরেন আপনাদের হচ্ছে এমআরআই যে করে, এমআরআই করলে হচ্ছে আপনার বেসিক্যালি নিউক্লিয়াসের রেজোনেন্স হয়, ঠিক আছে, নিউক্লিয়াসেরও একটা স্পিন আছে, ঠিক আছে। তো এবং হচ্ছে যে ওইটা কাপাকাপি করে আর কি, ঠিক আছে। আপনারা যেমন এমআরআই যখন করেন ওইটা কাপাকাপি করে, ওই অসিলেশনটাই আর কি ধরা হয়। যেমন আমাদের বডিতে প্রচুর পরিমাণ পানি, ঠিক আছে, আমরা 70% হচ্ছে ওয়াটার। তো তার মানে আমাদের বডিতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে, এবং এই হাইড্রোজেন অ্যাটমগুলোর নিউক্লিয়াসগুলোকেই টিউন করা হয় যাতে ওইগুলোর অসিলেশন আমরা ধরতে পারি। তো সেম টেকনিকটা আপনি আসলে এখানেও নর্মালি একটা অ্যাটমকে টার্গেট করতে পারেন, তার নিউক্লিয়ার স্পিন দিয়েও আপনি আসলে বানাইতে পারেন আর কি। তো এবং এটাকে আর কি এই সিস্টেমগুলোকে হচ্ছে যে এনএমআর বলে, ঠিক আছে, নিউক্লিও ম্যাগনেটিক রেজোনেন্স, ঠিক আছে। তো যাই হোক, এরকম আর কি অনেক অনেক কম্পিটিং টেকনোলজি আছে, কোনোটাই এমন হয় নাই যে ওকে দিস ইজ দ্য ওয়ান এভরিওয়ান শুড ট্রাই টু মেক, ঠিক আছে, এরকম কোনোটাই হয় নাই। সবারই কোনো না কোনো অসুবিধা আছে, এবং সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কিউবিট খুবই 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 সেন্সিটিভ, ঠিক আছে, খুবই সেন্সিটিভ। সো হুইচ এভার মেথড ইউ চুজ, আপনার দেখা যাচ্ছে যে টেম্পারেচার একটা বড় ইস্যু, ঠিক আছে। নর্মাল রুম টেম্পারেচার মানে খুবই হাই টেম্পারেচার, ঠিক আছে। এত হাই টেম্পারেচারে কোয়ান্টাম কম্পিউটার রান করা সম্ভব না, অ্যাটলিস্ট আমাদের এখন পর্যন্ত যে সমস্ত টেকনোলজি আছে কোনোটাই আসলে এই টেম্পারেচারে রান করতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে কি এগুলোকে কুলিং সিস্টেমের সাথে লাগানো থাকে, হিলিয়াম, লিকুইড হিলিয়াম এদেরকে কুল করে, ঠিক আছে। তো এর মধ্যে আপনি বলতে পারেন যে ফোটনটা একটু আসার জায়গা, যে ফোটন হচ্ছে রিলেটিভলি হাই টেম্পারেচারে কাজ করে, ঠিক আছে, রিলেটিভলি। তো বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি আর কি ব্যাকবোন তৈরি করতে গেলেও দেখা যাচ্ছে লোয়ার টেম্পারেচারেই নিয়ে যেতে হয়, বাট স্টিল রিলেটিভলি হায়ার টেম্পারেচার দেন আদার টেকনোলজিস, ঠিক আছে। তো এইগুলো যখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো তখন বুঝবো যে আসলে খুবই সেন্সিটিভ ইনফরমেশন, এবং আসলে যে আপনারা যতটুকু পপ সায়েন্সে যা শুনছেন যে অবজার্ভ করলে আর কি নষ্ট হয়ে যায় ডেটা, অমুক তমুক, দিস থিংস আর ট্রু। এবং ওই জিনিসগুলো মানে অবজার্ভ করা বলতে আসলে কোনো মানুষ অবজার্ভ করা লাগবে না, অন্য কোনো একটা অ্যাটম অবজার্ভ করলেও হবে। তো অন্য কোনো একটা অ্যাটম অবজার্ভ করা মানে কি, এই যে ধরেন হালকা টেম্পারেচার 0 কেলভিনের উপরে গেলেই তো অ্যাটমগুলো ধাক্কাধাক্কি শুরু করে, তো একটার একটাকে ধাক্কাধাক্কি করলেও দেখা যাচ্ছে ডেটা নষ্ট হয়ে যাবে। সো মানে খুবই সেন্সিটিভ জিনিস আর কি। তো বাট টেকনোলজি আগাচ্ছে, ঠিক আছে। তো আমাদের কাজ আসলে ওই দিকে না তাকানো, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে আর কি যে অ্যাবস্ট্রাকশন লেয়ারে, যে ওকে লেটস অ্যাজিউম যে আমরা এটা করতে পারি, তারপরে কি করব, ঠিক আছে। যেমন ধরেন আপনাদের হয়তো মনে হতে পারে যে আচ্ছা কম্পিউটার বানাইছে, তারপরে মনে হয় মানুষজন অ্যালগোরিদম বানাইছে, বাট মেজরিটি অফ দ্য অ্যালগোরিদমস ওয়ার ডিসকভার্ড ওয়ে বিফোর ধরেন এনি ফিজিক্যাল কম্পিউটার আসার আগে, ঠিক আছে। তো মানে বিষয়টা হচ্ছে যে আপনার থিওরিটিক্যাল মডেল যখনই থাকে তখনই মানুষ ওইটা নিয়ে কাজ করে ফেলতে পারে। এই জন্য ধরেন আপনাদেরকে যে টিউরিং মডেল টল পড়ানো হয় কিছুটা, ঠিক আছে। যদিও এখন টিউরিং মডেলের পরে আপনারা গেট মডেল পড়েন, হুইচ ইজ অ্যান মোরারলেস ইকুইভ্যালেন্ট থিং, তারপর আপনারা গেট দিয়েই সব কিছু করেন, রাইট, অ্যান্ড লজিক গেট দিয়েই সব করেন। তো মানে আমাদের এখন কারেন্ট কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে অবস্থাটা আছে সেটা হচ্ছে যে এগুলাকে বলা হয় হচ্ছে নিস্ক এরা, নয়েজি ইন্টারমিডিয়েট স্কেল কোয়ান্টাম এরা, ঠিক আছে। তো মানে আমাদের এখনকার যে কোয়ান্টাম কম্পিউটারগুলো আছে এগুলাকে বলা হয় কি ইন্টারমিডিয়েট স্কেল, ঠিক আছে। মানে ছোট স্কেল হইল ধরেন 1-2 কিউবিট হইতো, তার চেয়ে আরেকটু বড়, কারণ আসলে আপনারা একটু পরে যখন আমরা জিনিসপাতির মধ্যে যাব তখন দেখবেন যে আসলে 100 কিউবিট মানে আসলে অনেক ইনফরমেশন, ঠিক আছে। তো যাই হোক, তো আমাদের এখনকার যে কোয়ান্টাম কম্পিউটারগুলো আছে বা আমাদের যে এরাটা, এই এরাকে বলা হয় হচ্ছে নিস্ক এরা, মানে আপনি যদি কোয়ান্টাম কম্পিউটিংয়ের পার্সপেক্টিভে বলেন, ঠিক আছে। তো তার মানে এখনকার কোয়ান্টাম কম্পিউটারগুলো হচ্ছে সব ইন্টারমিডিয়েট স্কেল, বাট তার চেয়েও বড় কথা হচ্ছে খুবই নয়েজি, ঠিক আছে। মানে আপনি ক্যালকুলেশন করলে দিন শেষে আসলে যা রেজাল্ট দেয় আসলে ইরর এত বেশি, ওই রেজাল্টের আসলে কোনো ভ্যালু নাই, ঠিক আছে।
তো এই নয়েজটা কমানোর অনেক চেষ্টা হইতেছে, যেমন এখন 1%-এর নিচে ইরর চলে গেছে, বাট 1% ইজ ওয়ে টু মাচ ইরর। ঠিক আছে, আপনি যদি বলেন যে আচ্ছা আমার এক একটা গেটে 1% ইরর, তো আপনি যদি আর কি একটা কাজ করতে, একটা অ্যালগোরিদম রান করতে আপনার যদি 10টা গেটও লাগাইতে হয়, 10টার মধ্যে যে কোনো একটা ফেল করার প্রবাবিলিটি কত? ঠিক আছে, তো 10টাই ফেল করা লাগবে না, তো যে কোনো একটা ফেল করলেই তো শেষ, যে কোনো একটা ইরর ঢুকলেই তো শেষ। তো দেখা যাচ্ছে কি যে আপনার এই নয়েজ 1% মানে হচ্ছে খুবই নয়েজি আর কি। ঠিক আছে, তো এইগুলোকে অনেক কমায় আনার চেষ্টা করতেছে। দিস আর অল হার্ডওয়্যার চ্যালেঞ্জেস, তো মানুষজন কাজ করতেছে। ঠিক আছে, তো এইগুলো যদি সব হয়, বা আমরা যদি আর কি আইডিয়াল কেসের কথা চিন্তা করি, তাইলে আসলে কি হবে? ঠিক আছে, তো তাইলে আসলে আমরা তখন কিভাবে হিসাবে দেখব, সেটা নিয়ে এখন আমাদের পড়াশোনাটা। ঠিক আছে, সো আমি জাস্ট এটা বললাম হচ্ছে আমাদের প্রেমিসটা কি বা কারেন্ট অবস্থাটা কি, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, আর মানে আসলে এই ফিল্ডটা আপনাদের হয়তো অন্যান্য ফিল্ডের মতো বা অন্যান্য কোর্সের পড়ার মতো লাগবে না। কারণটা হচ্ছে কি, এইখানকার যা হচ্ছে সবই কাইন্ড অফ রিয়েল টাইম। ঠিক আছে, মানে ধরেন আমি বলি যে আপনারা যদি ধরেন 1930-40-এর দশকে যদি জন্মাইতেন, তখন ক্লাসিক্যাল কম্পিউটারের যেই অবস্থা, মানুষজন অ্যালগোরিদম আবিষ্কার করতেছে, এনক্রিপশন ব্রেক করতেছে, নতুন এনক্রিপশন বানাইতেছে, ওই যে এক্সাইটিং টাইমটা ছিল সেই রকম এক্সাইটিং টাইম চলতেছে, বাট কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য। ঠিক আছে, হার্ডওয়্যার ডেভেলপমেন্টও চলতেছে, এদিকে মানুষজন কোয়ান্টাম অ্যালগোরিদম খুঁজে বাইর করতেছে, কোয়ান্টাম অ্যালগোরিদম আর কি কাজে লাগানো যাইতে পারে এই সমস্ত বাইর করতেছে। ঠিক আছে, ইন দ্য মিন টাইম হচ্ছে হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারদের কাজ করতেছে, মানে যে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ করতেছে, সফটওয়্যার মানে সাইডে কাজ করতেছে, অ্যালগোরিদম এগুলো ডেভেলপ করতেছে। এটাই আর কি এক্সাইটিং টাইম। সো আপনাদের এখন যদি দেখেন, যে সমস্ত বই দেখবেন বা যেই সমস্ত লেকচার দেখবেন, ঠিক আছে, মানে ধরেন হয় না আমরা কিছু নাম বারবার শুনি, ঠিক আছে, যেমন কথার কথা আইনস্টাইন, তারপরে হচ্ছে নিউটন, অমুক ফিজিক্স বই পড়ার সময় তো এই নামগুলো, বা ধরেন ম্যাথ বই পড়ার সময় অয়লারের নাম শুনছেন, রাইট? তো এই নামগুলো যে বারবার আসতো, এই ফিল্ডে যাদের নাম দেখবেন তারা সবাই মোটামুটি বাইচে আছে। এবং মানে বাইচে আছে মানে হচ্ছে আপনি হয়তো কয়েকজনের বয়স দেখলে অবাকও হয়ে যাবেন। যেমন যাদের বই পড়তেছেন, যার বই আর কি ধরেন আর কি বাইবেল হিসেবে ধরে নেওয়া হয়, নিলসেন অ্যান্ড চুয়াং, তো ওই নিলসেন, ঠিক আছে, ওর মানে ফার্স্ট টাইম যখন আর কি দেখেই আসলে একটু তব দেখা গেছে, মানে আমি ওকে কম বয়স ভাবছিলাম, বাট এত কম বয়স ভাবি নাই। ঠিক আছে, এবং সে 2010-এ বই লিখছে। তো হ্যাঁ, মানে সে আর কি পিএইচডি স্টুডেন্ট থাকা অবস্থায় আর কি বেসিক্যালি বইটা লিখছে আর কি। ঠিক আছে, তো মানে বেসিক্যালি এখানে যাদের নাম দেখবেন তারা সবাই আসলে অ্যাক্টিভ রিসার্চার, এখন এই ফিল্ডে হয়তো কাজ করতেছে। যাদের অমুকের থিওরেম পড়বেন সবাই দেখবেন যে আছে, বাইচা আছে। ঠিক আছে, সো বেসিক্যালি ধরেন খুব অ্যাক্টিভ একটা ঠিক আছে। তো যাই হোক, এই জন্য আর কি ধরেন আপনাদেরকে মাঝে মাঝে একটু আপডেটও রাখতে হবে। যেমন এই যে আমি আপনাদেরকে বলতে পারলাম না যে এখন কারেন্টলি আইবিএম কত কিউবিটের কম্পিউটার বানাইছে। যেমন আমি লাস্ট দেখছিলাম যে 500 ক্রস করছিল। ঠিক আছে, তারপরে এখন 1000 কিউবিটেরটা আসছে কিনা আমি এখনো জানি না। ঠিক আছে, তারপরে ইরর রেট কত, এগুলো আপনারা খোঁজখবর রাখতে পারেন। ঠিক আছে, এবং কী কী কোম্পানি আছে, যেমন আইবিএম তো আছে, গুগল আছে, তারপরে ধরেন আপনার মাইক্রোসফটও আছে। তো মাইক্রোসফটের বেশ তো যেই অবস্থা, এমনিতেও মানে এরা এখানে প্রচুর স্ক্যাম করছে। ঠিক আছে, অনেক কিছু ক্লেম করছে, 2-3 বার এরকম ক্লেম করছে যে আমরা অমুক তমুক হম্বি বানায় ফেলছি, তারপরে মানুষজন ধরছে যে না এটা তো ভুয়া। ঠিক আছে, তো মানে ওদের আর কি আসলে রেজাল্ট মনে হয় সেরকম নাই। ওরা 2 দিন পর আর কি মানে 2-1 বছর পর দেখা যাচ্ছে অনেক অমুক তমুক করে ফেলছে এরকম একটা কিছু ক্লেম করে, 2 দিন পরে সেই পেপার রিট্র্যাক্ট করে যে পেপারে ভুল ছিল। ঠিক আছে, তো এখন যাই হোক মানে নিউজ করে আর কি রাইখা দেয় এই। আর আরেকটা আছে, কোম্পানি আছে হচ্ছে সাই কোয়ান্টাম। ঠিক আছে, এরা হচ্ছে বেসিক্যালি যে লাইট বেসড কাজ কারবার করে। ঠিক আছে, তো যাই হোক, আসেন দেখি আমরা একটু ফিজিক্স নিয়ে কথাবার্তা বলি এখন। ঠিক আছে, সো আমি আপনাদেরকে যেই মডেলটা প্রপোজ করব মাথায় রাখার জন্য, ঠিক আছে, আপনাদের যেরকম হচ্ছে যে যখনই বলি বিট বললে আপনার মাথায় হয়তো 0 ভোল্ট 5 ভোল্ট আসে, রাইট? তো ঠিক এরকম একটা কিছু এখানেও মাথায় রাখা লাগবে। এবং এখানে ওই ফিজিক্স কিছু জিনিস উইয়ার্ড আছে।
ঠিক আছে? যেরকম ধরেন আপনি হয়তো একটা ক্লাসিক্যাল মেমোরিতে আপনি এক বিটে যদি কি বলে একটা বিট রাখেন, এক বিট ইনফরমেশন রাখেন, যা রাখলেন একটু পরে এসে ধরেন রিড করবেন একই জিনিসই পাবেন, এটাই আপনার এক্সপেকটেশন। ঠিক আছে? এটা না হওয়ার সম্ভাবনা খুব কম। মানে আপনার হয়তো আদারওয়াইজ আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়েছে বা মেমোরি করাপ্ট হয়েছে, এইগুলো বলবো আমরা, রাইট? বাট মোরলেস আপনি যা রাইট করতেছেন তাই আবার রিড করলে ঠিক সেম ইনফরমেশনে পাচ্ছেন। আচ্ছা, কোয়ান্টামে জিনিসটা একটু আলাদা। আপনি রিড করতে গেলে বা ওই যে ধরেন অবজার্ভ করতে গেলে আপনি অ্যাকচুয়ালি কোয়ান্টাম ডেটা নষ্ট করে ফেলতে পারেন। ঠিক আছে? সো আপনি রাইট করার সময় 0, 1 বাদে অনেক কিছুতেই লিখতে পারেন। ঠিক আছে? মানে আপনি জানেন যে আচ্ছা এটা অ্যাপ্লাই করলে এরকম হবে। ঠিক আছে? কিন্তু রিড করার সময় সমস্যা হচ্ছে সে আপনাকে বাইনারি রেজাল্ট দেয়। ঠিক আছে? এই জন্য হচ্ছে কিউবিট। রিড করার সময় আপনাকে বাইনারি রেজাল্টই দেয়। তো এইখানে দেখা যাচ্ছে ইনফরমেশন লস হইতে পারে। রাইট করার সময় অনেক ইনফরমেশন লিখতে পারেন, বাট রিড করার সময় বাইনারি রেজাল্ট দিতে পারে। সো এই ধরনের যদি আপনার জিনিসটা সবসময় মাথায় রাখা লাগবে, তো সেটার জন্যই আমি আপনাদেরকে একটা মডেল বলে দিই। এই মডেলটা মানে ফোটনের মডেলটা মাথায় রাখেন। এটা নিয়ে আমি সামনে আরও আলোচনা করব, অসুবিধা নাই, বাট ফর নাও এটা আপাতত একটু বলে রাখি। ঠিক আছে? সেটা হচ্ছে যেটা বললাম যে আপনার লাইট আইদার হরাইজন্টালি যাইতে পারে অথবা এই যে ভার্টিক্যালি যেতে পারে। আচ্ছা, মানে হরাইজন্টালি অসিলেট করতে পারে বা ভার্টিক্যালি অসিলেট করতে পারে বা মাঝামাঝি কোনো জায়গায় অসিলেট করতে পারে। ঠিক আছে? অথবা এই যে বললাম যে এটা স্পাইরাল করে করেও যাইতে পারে। ঠিক আছে? তো এবং স্পাইরাল এই দিকেও যাইতে পারে, এই দিকেও যাইতে পারে। ঠিক আছে? মানে রাইট হ্যান্ডেড হইতে পারে, লেফট হ্যান্ডেডও হইতে পারে। ঠিক আছে? তো অনেক ওয়েতে আছে। এইভাবে আঁকার তো কঠিন, সো আপনি এটাকে এইভাবে চিন্তা করেন। আমি যদি এইভাবে আঁকাই, আপনি বুঝবেন লাইট সবসময় বোর্ড থেকে আপনার দিকে আসতেছে। ঠিক আছে? লাইটের ডিরেকশনটা, অসিলেশনটা কিভাবে হচ্ছে? সাইন ওয়েভ। তো সাইন ওয়েভটা দেখেন আমি এইভাবে আঁকাচ্ছি, এই যে, বুঝতে পারছেন? মানে বোর্ডে এই প্রান্ত থেকে শুরু হয়েছে, তারপরে আপনার কাছে যাবে। ওকে? সো এইটা হচ্ছে আপনার হরাইজন্টালি অসিলেট করতেছে। আপনি যদি এইটা আঁকাইতাম তাইলে কি বুঝতেন? এই বরাবর। সো এটা হচ্ছে বুঝাচ্ছি ভার্টিক্যালি অসিলেট করতেছে। ধরেন আমি যদি এখন এই বরাবর ধরেন কথার কথা এটা 30 ডিগ্রি, তাইলে কি বুঝতেন? তাইলে বুঝতেন হচ্ছে মানে কাইন্ড অফ প্লেন, যেই প্লেনে কাপাকাপি করতে করতে আসতেছে সেটা হচ্ছে একটু বাঁকা। ঠিক আছে? হরাইজন্টালি হইলে একদম এইভাবে আসতেছিল, ভার্টিক্যালি হইলে এইভাবে আসতেছিল, আর একটু 30 ডিগ্রি এরকম অ্যাঙ্গেল করে দিয়েছি, মানে এইভাবে আসতেছে, রাইট? তো এইটা যদি একটা ভেক্টর হয় আর এইটা যদি একটা ভেক্টর হয়, এই দুটাকে মানে কাইন্ড অফ এই ভেক্টরটাকে কি এই দুইটার মাধ্যমে লেখা যাবে না? ঠিক আছে? এই পুরা বোর্ডের উপরে যত ভেক্টর আঁকাইতে পারি সবাইকে কি এই দুইজনের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যেতে পারে না? বেসিস ফর্ম করে, রাইট? বোঝা যাচ্ছে যে এটা ধরেন আপনার আই ভেক্টর আর জে ভেক্টরের মতো। ঠিক আছে? তো এই দুইটা ভেক্টরকেই আমরা 0 আর 1 বলবো। ঠিক আছে? একটা জিনিস ভালো করে বোঝেন, আমরা যদি কোনো কম্পিউটার বানাইতে চাই অবভিয়াসলি আমাদের একটা 0 লাগবে, একটা 1 লাগবে। তো আমরা যেটা করি যে ফিজিক্যাল ফেনোমেনা যা হয় সেইখানে একটা জিনিসকে বলি 0 আর একটা জিনিসকে বলি 1। যেমন 0 ভোল্টকে বলি 0 আর 5 ভোল্টকে বলি 1। আপনি যদি এটা -15 আর +15 করতেন অসুবিধা নাই। ঠিক আছে? যেমন আপনি যদি দেখেন আর্লিয়েস্ট কম্পিউটারগুলো কত ভোল্টেজে কাজ করতো, তখন দেখবেন যে -15 আর +15 কাজ করে। তারপর আপনারা ধরেন এই যে 0 ভোল্ট আর 5 ভোল্টে কাজ করার কথা বলি, আসলে আমাদের কোনো কম্পিউটারই এখন এত ভোল্টেজে কাজ করে না, কারণ আমাদের আসলে সেন্সিটিভিটি এখন অনেক বেশি, আর এত বেশি ভোল্টেজ দেওয়া মানে পাওয়ার অনেক লস। তো আমাদের দেখবেন যে 0 ভোল্ট মানে হচ্ছে 0 মানে হচ্ছে 0 ভোল্ট, আর 1 মানে হচ্ছে ধরেন 1.1 ভোল্ট, বা এমনকি 0.3 ভোল্টেরও মাদারবোর্ড আছে। ঠিক আছে? তো যত ভোল্টেজ কমাইতে পারবেন তত বেশি আর কি পাওয়ার লস কম হবে, কিন্তু দ্যাট উড মেক মানে আপনার ওই 0 নাকি 1 ডিটেক্ট করাটাও আবার ডিফিকাল্টি থাকবে। ঠিক আছে? তো যাই হোক, বাট দুইটা জিনিসকে কিছু লেভেল করতে হয়। তো এই জিনিসটাকে হরাইজন্টালি অসিলেট করতেছে, এইটাকে আমি যদি 0 বলি, ঠিক আছে, এইটাই হলো আমাদের 0। আপনি
কেটের মধ্যে যা দিবেন তাই। রিমেম্বার দিস ইজ নট জিরো ভেক্টর, জিরো ভেক্টর তো হচ্ছে এইখানে, জিরো ভেক্টর নিয়ে আমাদের কোনো কাজ হবে না, ঠিক আছে, ওইটা নিয়ে খুব বেশি কাজ নাই আমাদের, ওটাকে আমি জিরোই বলবো। আর কেট জিরো এটা হচ্ছে আমাদের কি লজিক্যাল জিরো, আর এটা হলো লজিক্যাল ওয়ান, ঠিক আছে। এইটা হচ্ছে ধরেন 0 এবং 1 এর কোনো একটা কম্বিনেশন, ঠিক আছে। এবং আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে আলফা আর বিটার হলো পজিটিভ নেগেটিভ বিভিন্ন নিলে আমি বিভিন্ন ভেক্টর এখানে এরকম এরকম দেখাইতে পারবো, রাইট। প্রত্যেকটা ভেক্টরকে সাম আলফা এন্ড বিটার মাধ্যমে লিখতে পারবো। যে স্পাইরালের কাহিনীগুলো যে বললাম ওইগুলো আবার কমপ্লেক্স নাম্বার দিয়ে স্পাইরালকেও লেখা যায়, ঠিক আছে। তো ওইগুলো নিয়ে পরে আলোচনা করবো না, অসুবিধা নেই। আপাতত জাস্ট এইটাই মাথায় ঢুকে রাখেন, হরাইজন্টাল মানে 0 বলবো আমরা এখানে হরাইজন্টালি পোলারাইজড লাইটকে, আর ভার্টিক্যালি পোলারাইজড লাইটকে 1 বলবো, এবং আমরা লাইটের এক্সাম্পল দিয়ে কিউবিট চিন্তা করবো সবসময়, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য সহজ হবে, ওকে। আচ্ছা, আজকে সময় যেহেতু নাই, আপনাদের কি 9:15 পর্যন্ত না এখন? 9:05, আচ্ছা সরি, আচ্ছা ঠিক আছে। একটু মানে 9:05 মানে তো 10 মিনিট এক্সট্রা আছে, আপনাদের হয়তো 9:10 পর্যন্ত যাবেই, তো তারপরেও যাই হোক। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। নেক্সট দিন কন্টিনিউ করব। আর কুইজের কথা কেউ ভুলে যান না, আমি আজকে পোস্ট দিয়ে দিব না ডিটেলসে যে কী কী জিনিস